আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। উপদেষ্টাদের আশ্বাসে রাজধানী পঙ্গু হাসপাতালে ফিরে গেলেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার জুলাই আন্দোলনের আহতরা, চিকিৎসায় ব্যর্থতার দায় স্বীকার। জীবাশ্ম জ্বালানি নির্ভরতা দূর করতে নতুন ও টেকসই সংস্কৃতি নির্মাণে প্রধান উপদেষ্টার আহ্বান, 3-0 তত্ত্বের আলোকে বিশ্বকে এগিয়ে নেওয়ার তাগিদ। এবং জলবায়ু পরিবর্তনে প্রতি বছর মরুকরণের শিকার প্রায় 10 কোটি হেক্টর এলাকা, দীর্ঘমেয়াদী খরার ঝুঁকিতে উত্তরাঞ্চলের 22 জেলা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত সংবাদ। কোটা আন্দোলনে আহতদের চিকিৎসা ব্যবস্থাপনায় ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন সরকারের কয়েকজন উপদেষ্টা। তাদের আশ্বাসে সড়কে 13.5 ঘণ্টার অবস্থান কর্মসূচি শেষে রাজধানীর পঙ্গু হাসপাতালে ফিরে গেছেন আহতরা। দাবি দাওয়া নিয়ে আজ সচিবালয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসবে আহতদের প্রতিনিধিরা। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। বুধবার রাজধানীর পঙ্গু হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টার পরিদর্শনে যাওয়ার পর থেকেই উত্তেজনার শুরু। সরকারের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলে হাসপাতালের সামনের রাস্তায় অবস্থান নেন জুলাই অগাস্টের আন্দোলনে আহত ব্যক্তিরা। দাবি উঠে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ। 3 মাস ধরে মেডিকেলে পড়ে রয়েছি, যারা উপদেষ্টা যে আশ্বাস দেয় সে আশ্বাসটা তারা রাখে না। তাদের অজুহাত আমাদেরকে নিয়ে কত টাল ভাড়া করছে, তাদের এখনো তাদের তো তাদের দুর্গীন দুনিয়া দেখতে হবে, তাদের চোখে তো গুলি লাগায় না, আমাদের চোখে আমাদের মনের দুঃখ তাদের বুঝবে না, আমাদেরকে নিয়ে তাদের কাল জ্ঞাপন করছে। যে বাজারে লাস্টে পচা মাছের একটা মূল্য থাকে, দাম থাকে, আমি আজকে মনে করেন যে সেটা বুঝলাম যে আমাদের সেই মূল্যটাও নাই। স্বাস্থ্য উপদেষ্টা আসছিল, উনি আইসা 429 নম্বর রুমে ঢুকছে, জাস্ট 2 জনের সাথে কথা বলছে। ওনার হাতে এতটুকু টাইম নেই, 2 জনের সাথে কথা বলার পর আরেকজনের সাথে যে কথা বলবে এতটুকু টাইম নেই ওনার। 1 মিনিট করে সময় দিতে, জাস্ট ছবি তুলছে, ক্যামেরাম্যান আসছে, ছবি তুলছে, শেষ, চলে গেছে। দুপুর থেকে অবস্থান কর্মসূচি চালালেও সরকারের সাড়া না পেয়ে রাত 10টার মধ্যে 4 উপদেষ্টাকে ঘটনাস্থলে যাওয়ার আলটিমেটাম দেন আহতরা। রাত 12টার দিকে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ পরিস্থিতি ব্যাখ্যা করলেও উপদেষ্টারা না যাওয়ায় রাতেও সড়কে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। আমরা শুধুমাত্র আশ্বাসের পরে আশ্বাস পাচ্ছি, শুধুমাত্র আশ্বাস, আজকে কালকে করছি, দেখছি, হচ্ছে, কিন্তু এই আশ্বাসের আসলে আমরা অবসান চাই। উনি ক্যান্সারের পেশেন্ট। এখন আমরা দেখেছি যে বিভিন্ন সময় যে স্বাস্থ্য উপদেষ্টা আমাদের প্রত্যাশিত যে লক্ষ্য, এখানে গণমাধ্যমের বাইরে আছেন, এটা নিয়ে কিন্তু প্রত্যেকদিন কথাবার্তা হচ্ছে, উনি ওনার প্রত্যাশিত লক্ষ্য অর্জন করতে পারছেন না। কিন্তু হাসিনার মতো আচরণ শুরু করলে কিন্তু হাসিনার পরিণতি আমরাও তাদেরকে করে ছাড়বো। আমরা যেমন হাসিনাকে নামাইছি, তাদেরকে তুলছি, তাদেরকে আমরা নামাবো, নতুন কাউকে পদায়িত করব। রাত 3টার দিকে সরকারের 4 উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী ঘটনাস্থলে যান। তারা ব্যর্থতার দায় স্বীকার করে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে রূপরেখা তৈরি করে ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের আশ্বাস দেন। পরে হাসপাতালে ফিরে যান আন্দোলনকারীরা। লুৎফুর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। সীমাহীন খরচ ও অপচয় সংস্কৃতি বর্জনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজারবাইজানে জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে এই আহ্বান জানান তিনি। আলোচিত 3-0 তত্ত্বের আলোকে জীবাশ্ম জ্বালানি নির্ভরতা দূর করতে নতুন ও টেকসই সংস্কৃতি নির্মাণে জোর দিয়েছেন এই নোবেল বিজয়ী। আশঙ্কাজনক পরিবর্তনের মধ্য দিয়ে চলা সভ্যতা রক্ষায় অধ্যাপক ইউনূসের প্রস্তাবকে স্বাগত জানিয়ে পরিবেশ বান্ধব জীবনধারায় গুরুত্ব আরোপ করেছে পরিবেশবাদী সংগঠনগুলো। আজারবাইজানের বাকু থেকে আরও জানাচ্ছেন আলিম আল রাজি।
নানান প্রত্যাশা ও প্রাপ্তির ফিরিস্তি নিয়ে প্রতিবছর আয়োজিত হচ্ছে জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলন। এরই ধারাবাহিকতায় বাকুতে চলমান সম্মেলনে 25টি দেশ দ্রুত ও উচ্চাকাঙ্ক্ষী জলবায়ু পদক্ষেপের প্রতিশ্রুতি ঘোষণা করেছে। এর বিপরীতে 2023 সালে COP28-এ দেশগুলোর প্রতিশ্রুতি সত্ত্বেও 2024 সালে কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার বেড়েছে। যদিও বৈশ্বিক উষ্ণতা 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে 2030 সালের মধ্যে কার্বন নিঃসরণ 43% কমানো প্রয়োজন। এমন পরিস্থিতিতে আত্মঘাতী মূল্যবোধের প্রচার বন্ধ করে ধরিত্রী ও সভ্যতার পক্ষে কল্যাণকর জীবনধারা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। His Excellency Mr. Mohammad Yunus, Chief Advisor of the Interim Government of Bangladesh. It's a big task and raises big questions. I seek your indulgence to share with you my long-standing dream of creating a world of 3 zeros. We need to mobilize our intellectual, financial, and youth power to lay the foundation of a new civilization, a self-preserving and self-reinforcing civilization. 3-0 তত্ত্বের উপযোগিতা ও কার্যক্রমকে স্বাগত জানিয়ে তাৎপর্যপূর্ণ পরিবর্তন নিশ্চিতে সবার অংশগ্রহণে জোর দেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আমরা যেভাবে আগাচ্ছি তাতে কিন্তু আমাদের সময়ক্ষেপণ হচ্ছে, সুতরাং ক্লাইমেটের যেই ধরনের সমস্যাগুলো আছে তাকে অ্যাড্রেস করার জন্য দ্রুত যাতে এগিয়ে আসা হয়। তো 25টি দেশ একমত হয়েছে এ ব্যাপারে। এর পাশাপাশি আমাদের জাতিসংঘের মহাসচিব উনি বলেছেন যে এইসব দ্বীপ রাষ্ট্র খুব ভালনারেবল, লস অ্যান্ড ড্যামেজে তাদের যেন ফান্ড বাড়ানো হয় এবং এই ফান্ডের মাধ্যমে মিটিগেশন অ্যাডাপ্টেশনে যেন ব্যবস্থা করা হয়। এর পাশাপাশি ওপেকের একটি সিদ্ধান্ত হয়েছে, আজকে বলছে যে এখান থেকে অয়েল প্রোডাকশন তারা বন্ধ করবে, শুরু করবে এই যাত্রাটা এই আজারবাইজান থেকে। ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা খুব একটা যুগান্তকারী সিদ্ধান্ত। যদি সত্যি সত্যি বাস্তবায়িত হয় তাহলে একটা ভালো পদক্ষেপ হিসাবেই বিবেচিত হবে এটা। তবে প্রস্তাবনা, আলোচনা আর প্রতিশ্রুতির বিপরীতে কার্যকর উদ্যোগের ঘাটতি জানান দিচ্ছে অনিশ্চিত ভবিষ্যতের। আধুনিকতা কিংবা উত্তরাধুনিকতা, চলমান শতাব্দীকে যে নামেই আখ্যায়িত করা হোক না কেন, বাস্তবতা বলছে জলবায়ু পরিবর্তনের কারণে হুমকিতে পুরো মানব সভ্যতা। তাই ভবিষ্যতে নিরাপদ আবাস নিশ্চিতে প্রয়োজন ভিন্ন জীবনাচার ও সংস্কৃতি। আজারবাইজানের বাকু থেকে আলিমাল রাজি, চ্যানেল আই। বিশ্ব ইজতেমা ও কাকরাইল মসজিদ নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের দ্বন্দ্বের সাময়িক অবসান হয়েছে। 2025 সালে এপ্রিল মাস পর্যন্ত কাকরাইল মসজিদে অবস্থানের ক্ষেত্রে আগের নিয়ম মেনে চলার সিদ্ধান্ত হয়েছে। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন শুরা-ই নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। বিস্তারিত তাফহিমুল ইসলামের রিপোর্টে। তাবলিগ জামাতে প্রকাশ্যে বিরোধ শুরু হয় 2018 সালে, ঘটে সংঘর্ষের ঘটনা। এরপর গত 7 বছর ধরে প্রশাসনের সিদ্ধান্তে কাকরাইল মসজিদে অবস্থানের ক্ষেত্রে জোবায়েরপন্থীরা 4 সপ্তাহ ও সাদপন্থীরা 2 সপ্তাহ পর্যায়ক্রমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। এই সরকার যদি এই বেদবকে বাংলার মাটিতে আসতে চায়, এই সরকারেরও পালাই বাঁচতে হবে। সরকার আসতে না দেয় তাহলে আনতেই হবে ইনশাআল্লাহ। সেটা কি করতে হবে আমরা করব ইনশাআল্লাহ। সম্প্রতি দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য ও সমাবেশের মাধ্যমে শক্তি প্রদর্শনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে পাল্টাপাল্টি অবস্থান থেকে সরে আগের নিয়ম মেনে চলার ব্যাপারে সমঝোতা হয়েছে বলে জানিয়েছে জুবায়েরপন্থী। দাওয়াত ও তাবলিগের এই মেহনতটি যেহেতু দ্বীনের একটি অন্যতম মেহনত এবং দ্বীনের ধারক বাহক হচ্ছেন হযরত ওলামায়ে কেরাম, এ ব্যাপারে হযরত ওলামায়ে কেরামেই সিদ্ধান্ত নেবেন যে মাওলানা সাদ সাহেবের এদেশে আসা সহি হবে কিনা। যেহেতু তারা পূর্বে কয়েকটি ইজতেমা প্রথম করছে, এইবারে ইজতেমা ইনশাআল্লাহ আমরা প্রথম পর্বে করব, তারা দ্বিতীয় পর্বে করুক, আমাদের কোনো আপত্তি নেই। আগামী বছরের 31শে জানুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আর 7ই ফেব্রুয়ারি তৃতীয় পর্ব শুরু হবে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।
জলবায়ু পরিবর্তনের ফলে বিভিন্ন দেশে প্রতি বছর প্রায় 10 কোটি হেক্টর এলাকা মরুভূমিতে পরিণত হচ্ছে। বাংলাদেশের উত্তরাঞ্চলে প্রায় 22টি জেলা দীর্ঘমেয়াদী খরার ঝুঁকিতে রয়েছে, যা মানুষের জীবন ও জীবিকায় বিরূপ প্রভাব ফেলছে। দীর্ঘমেয়াদী এই খরা উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলের জন্য মরুময়তার এক অশনি সংকেত। পরিস্থিতির উন্নয়নে বৃক্ষরোপণ সহ সমন্বিত উদ্যোগের তাগিদ দিয়েছেন জলবায়ু বিশেষজ্ঞরা। জলবায়ু পরিবর্তনে মরুকরণ নিয়ে আফরোজা হাসির প্রতিবেদন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিপন্ন দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। অতিবৃষ্টির কারণে হচ্ছে বন্যা, আর অনাবৃষ্টিতে দেখা দিচ্ছে খরা, যা দেশের বিভিন্ন অঞ্চলকে মরুকরণের দিকে নিয়ে যাচ্ছে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, দিনাজপুর, জয়পুরহাট ও ঠাকুরগাঁও জেলা মরুকরণের উচ্চ ঝুঁকিতে রয়েছে। তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধি ও মরুকরণের কারণে শুকিয়ে যাচ্ছে নদী। এছাড়া অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ ও নদী শাসনের ফলে গতিপথ পরিবর্তন হয়ে কোথাও পাড় ভেঙে বিস্তীর্ণ জনপদ নদীগর্ভে বিলীন হচ্ছে, আবার আরেকদিকে জেগে উঠছে বিশাল চরাঞ্চল। নির্বিচারে গাছ কাটা, বন ধ্বংস, জলাশয় ভরাট, অপরিকল্পিত উন্নয়ন এবং মানুষের প্রকৃতি বিরোধী কর্মকাণ্ডে দেশে মরুময়তা বাড়ছে। এতে হুমকিতে দেশের কৃষি ও খাদ্য নিরাপত্তা, জনস্বাস্থ্য, সুপেয় পানির সরবরাহ, জীববৈচিত্র্য ও সামগ্রিক অর্থনীতি। ক্রমবর্ধমান তাপমাত্রা, খরা ও মরুকরণ রোধে বৃক্ষরোপণ সহ বনায়নের উদ্যোগ নেওয়ার উপর তাগিদ দিয়েছেন জলবায়ু বিশেষজ্ঞরা। পাশাপাশি নির্বিচারে গাছ কাটা ও বন ধ্বংস বন্ধ করার আহ্বান জানাচ্ছেন তারা। শুষ্ক অঞ্চলে পানি সংরক্ষণ, জলাশয় পুনঃখনন এবং জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি খরাপ্রবণ অঞ্চলে টেকসই প্রযুক্তি ব্যবহার করে খাদ্যশস্য উৎপাদন বজায় রাখার উপর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। জাতীয় পর্যায়ে নীতিমালা গ্রহণের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও খরা ও মরুময়তার মতো জলবায়ু পরিবর্তন বিষয়ক দুর্যোগ মোকাবেলায় টেকসই উদ্যোগ গ্রহণে আলোচনা ও সহযোগিতা বাড়ানো প্রয়োজন। পরিবেশবিদরা মনে করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় মরুময়তার মতো বিপর্যয় মোকাবেলা সম্ভব। এতে বজায় থাকবে সবুজ শ্যামল বাংলার প্রকৃতির চিরায়ত রূপ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিশ্চিত হবে বাসযোগ্য বাংলাদেশ। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জলবায়ু পরিবর্তনে মরুকরণ নিয়ে বিশেষ অনুষ্ঠান দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। লেখাপড়ার পাশাপাশি আত্মনির্ভরশীল হওয়ার উপায় হিসেবে ছাদ কৃষিকে বেছে নিয়েছেন শরীয়তপুরের এক তরুণ শিক্ষার্থী। দেশ বিদেশের শত শত রকমের ফুলের চারা বিক্রি করে বছরে আয় করছেন লাখ টাকা। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। শরীয়তপুর শহরের উত্তর পালং এলাকা। এখানে গত 4 বছর ধরে নিজ বাড়ির আঙিনা এবং ছাদে ছাদ কৃষি চর্চা করছেন তরুণ শিক্ষার্থী ইমরান আহমেদ। এই 2200 বর্গফুটের ছাদে রয়েছে কয়েকশো রকমের ফুলের গাছ। আমি যখন 3 বা 4-এ পড়ি তখন থেকেই ধরেন ফুল গাছের প্রতি অনেক ভালোবাসা ছিল, তখনই চারা করা হতো এবং আপনার ভিডিওতে অনেক দেখা হতো। বাগানগুলো দেখে আমি বাগান করব। আমাদের আগে ছাদ ছিল না, তারপরে আমাদের ছাদ হলো 3-4 বছর আগে আমাদের বিল্ডিংটা করা হলো, এরপরেই বাগানটা শুরু করে দেই। প্রায় 300 প্রজাতির জবা ফুলের সংগ্রহটি সবচেয়ে বেশি ব্যতিক্রম। এটা কি সাধারণ এটা দেশি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোলাপি জবা। হ্যাঁ, এগুলো দেশি ভ্যারাইটি। আপনার পুডেল জবা মানে দোতলা, দুইটা হয় আপনার। এখানে একটা, এখানে একটা। একটার মধ্যে দুটো হয়? হ্যাঁ হ্যাঁ, দুইটো। এগুলিও জবা? হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে একটি ফুটে আছে জবা, দেখতে পাচ্ছেন নিচে। ওয়াও, এটা অসাধারণ। এটার নাম কি? আদ্রিতা। এটা ধরেন বাংলাদেশে অনেক কম সংখ্যক মানুষের কাছে, মিনিমাম ধরেন 5-6 জনের কাছে হবে এটা। তোমার জবার কালেকশন কত ধরনের বললা রঙের? প্রায় 300-র কাছাকাছি হবে। বাংলাদেশে আর কার কাছে? বাংলাদেশে যদি আপনি টপ 5 বলেন জবার কালেকশন, তার ভিতরে আমার নাম চলে আসবে। আরে বাবা! শুধু ছাদ কৃষি নয়, এটি যেন রীতিমতো এক নার্সারি। এখান থেকে চারা সরবরাহ হয় দেশের 64 জেলাতেই। এখন যদি কেউ জিজ্ঞেস করে তুমি কি করো, আমি বলি আমি পড়াশোনা করি প্লাস একজন উদ্যোক্তা। উদ্যোক্তা বলা এটাই সব থেকে বেশি গর্বের ব্যাপার বর্তমানে। এখন মান্থলি তোমার আর্নিং কিরকম থাকে? জাস্ট এমনি জানার জন্য। জবা ফুলে সেল করেছিলাম 1 মাসে মিনিমাম 1.5 লাখ টাকা জবা সেল করেছিলাম। তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দামি। হ্যাঁ হ্যাঁ, চারাগুলো। তারুণ্যের চোখে বদলে যেতে পারে সবকিছু।
আগের ছাদ কৃষির ধ্যান ধারণাকে পাল্টে দিয়েছে বাণিজ্যিক রূপ এই তরুণ। মফস্বল শহরে থেকে ছোট্ট একটি ছাদকে ব্যবহার করে নানান ফুল ফলের সমাবেশ ঘটিয়ে চারা উৎপাদন, এটি তার বাণিজ্যের মূল মন্ত্র, যা অনুসরণ করছে অন্য তরুণরাও। শরীয়তপুরের উত্তর পালং থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা ৩টা ৫ মিনিটে হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি। বিরতির পর আরও যা থাকছে। আন্তর্জাতিক প্রীতি ফুটবলে মালদ্বীপের জয়, বারবার সুযোগ পেলেও ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশেই যেন ইউরোপের সকল দেশের কাজ সম্পন্ন করা যায় এবং ভিসার জন্য নাগরিকদের অন্য দেশে যেতে না হয়, এমন দাবি জানিয়েছে ইউরোপ ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদ। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনটি 5 দফা দাবি তুলে ধরে। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসন, শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে যাত্রা করা নাগরিকের সংখ্যা বাড়ছে। ইউরোপের সব দেশের কনসুলেট এবং অ্যাম্বাসি চালু করা গেলে নাগরিকদের ইউরোপে প্রবেশের প্রক্রিয়া, ভিসা ও অন্যান্য সেবা আরও সহজ হবে এবং ইউরোপ যাওয়ার খরচ কমবে। এবার কৃষি সংবাদ। সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় তরমুজ ও ড্রাগন ফল চাষের জনপ্রিয়তা বেড়ে চলেছে। 12 মাসি তরমুজ ও ড্রাগন চাষে সাফল্য পাওয়ায় এই অঞ্চলে বেশিরভাগ কৃষকের মাঝে এসব ফল চাষে আগ্রহ বেড়েছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টিতে পিকেএসএফ এর অর্থায়নে উন্নয়ন সংস্থা এনডিপি এ ক্ষেত্রে উদ্যোক্তাদের সহযোগিতা করছে। আলী আজগরের ক্যামেরায় সিরাজগঞ্জ ঘুরে জাকিয়া আক্তারের রিপোর্ট। সিরাজগঞ্জের কামারখন্দে নারিকেলের ছোবড়া দিয়ে তৈরি করা কোকোপিট সার জনপ্রিয় হয়ে উঠেছে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর অর্থায়ন ও ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনডিপির সহযোগিতায় কৃষিবিদ আব্দুল হালিম বেশ কয়েক বছর ধরে এই সার ব্যবহার করে ফুলকপি, বাঁধাকপি, টমেটো ও তরমুজের চারা তৈরি করছেন। এই চারা ছোট অবস্থায় প্রচুর পরিমাণে শিকড় গজায়, যার কারণে জমিতে লাগানোর পরে এটা খুব দ্রুত বৃদ্ধি পায় এবং সর্বোপরি এর মাধ্যমে ফলন ভালো হয় এবং কৃষক লাভবান হয়। ওই এলাকার কৃষকরা কোকোপিট সার ব্যবহার করে 12 মাসি তরমুজ আবাদ করছেন। 1 বিঘা বিয়েতে চারা এনে তরমুজ করলে পারে আল্লাহ দিলে ফলন খুব ভালো, কমই মারা যায়। সে কারণে এখান থেকে আমি এই চারা সংগ্রহ করার জন্য নলকা থেকে এখানে আসেছি। কেঁচো কম্পোস্টটা ব্যবহার করে, ওটা তো ভালো হয়। সিরাজগঞ্জের শিয়ালকোলে গ্রাম ডাক্তার ইদ্দিস আলী 12 বছর ধরে ড্রাগন ফল চাষে দক্ষতা অর্জন করে 2021 সালে 5 লাখ টাকা খরচ করে 2 বিঘা জমিতে এই ফলের বাগান গড়ে তুলেছেন। তাহলে আমি এই বছরই 2.5 থেকে 3 লক্ষ টাকা আমার প্রফিট ইনশাল্লাহ হয়। প্রত্যেকটা জিনিসে তাকে 100% অভিজ্ঞতা অর্জন করে তারপরে যদি কেউ করে অবশ্যই সে সফল হবে, অবশ্যই সফল হবে, অবশ্যই সফল হবে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দক্ষ উদ্যোক্তা ও কর্মসংস্থান বাড়াতে সারা বাংলাদেশে অর্থায়ন করে যাচ্ছে পিকেএসএফ। সময়ের সাথে তাল মিলিয়ে পিকেএসএফ কর্মসূচি গ্রহণ করেছে, প্রকল্প গ্রহণ করেছে, যাতে করে ম্যাক্সিমাম কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় এবং মানুষের যে মৌলিক চাহিদা নিরসন করে সেই চাহিদা পূরণ করে যেন প্রতিটা মানুষ উদ্যোক্তায় রূপান্তরিত হতে পারে। ওদের ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট এমনভাবে করেছি আমরা, ওরা যাতে টেকসইভাবে তাদের সার্ভিসগুলো মানুষকে দিতে পারে। কারণ প্রাতিষ্ঠানিক উদ্যোগ না থাকলে অ্যাডহক প্রকল্পের মাধ্যমে, সীমিত সময়ের প্রকল্পের মাধ্যমে এসব কাজ করে উদ্যোক্তা উন্নয়ন করা সম্ভব না। নানা খাতে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করার অঙ্গীকার করেন পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে কাজ করা এই প্রতিষ্ঠান। জাকিয়া আক্তার, চ্যানেল আই। এবার দেখবেন প্রকৃতি সংবাদ। অব্যবস্থাপনা ও উদাসীনতায় মৃতপ্রায় বরিশালের লাকুটিয়া খাল। এতে জলাবদ্ধতা ও স্বাস্থ্য ঝুঁকি সহ বেড়েছে বিভিন্ন রোগের প্রকোপ।
জাতীয় যুব দিবস 2024 উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মসূচির অংশ হিসেবে খালটির পরিচ্ছন্নতায় অভিযানে নেমেছে পরিবেশবাদী সংগঠন প্রকৃতি ও জীবন ক্লাব ও স্বেচ্ছাসেবীরা। উদ্যোগকে স্বাগত জানিয়ে খাল সংরক্ষণে কর্তৃপক্ষকে উদ্যোগী হওয়ার আহ্বান সচেতন মহলের। সাইদ পান্থর তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। একসময়ে বরিশালের পানি নিষ্কাশনের অন্যতম পথ ছিল লাকুটিয়া খাল, কিন্তু স্থানীয়দের অসচেতনতা আর দখল দূষণে খালটি হয়ে উঠেছে ময়লা আবর্জনার গন্তব্য। একটু বৃষ্টিতেই জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েন স্থানীয়রা। এমন বাস্তবতায় খালের বিপন্ন বাস্তুতন্ত্র উদ্ধারে এগিয়ে এসেছে যুব উন্নয়ন অধিদপ্তর এবং প্রকৃতি ও জীবন ক্লাব সহ স্বেচ্ছাসেবী সংগঠন। দেখছি তো এখন তো নাই, খাল বন্ধ কচুরিতে বলুন দেখবে জলা করলেই পরিষ্কার হয়ে দেবে। প্রকৃতি ও জীবন ক্লাবের একজন সদস্য সচিব হিসেবে এবং শুধু আমি না, এখানে আমাদের ক্লাব থেকে আমরা আরো অনেকেই এখানে অ্যাটেন্ড করেছি। ছোটকাল যখন ছিলাম তখন আমরা শুনতে পেয়েছি নৌকা চলতো এবং আপনার পানি খুব পরিষ্কার ছিল। খালটি বাঁচাতে সচেতনতা ও সমন্বিত পদক্ষেপ নিতে গুরুত্বারোপ করেন সংশ্লিষ্টরা। 64টি জেলায় 64টা খালি করা হচ্ছে। আমাদেরটা একটা বড় খাল যেটা লাকটিয়া খাল, সেটা 10.6 কিলোমিটার। এটা বিশাল বড় খাল। তো প্রথম দিকে খালের অবস্থা খারাপ যে ময়লা ফেলাইছে, ওইখানে আমাদেরকে যন্ত্র দিয়ে কাজ করতে হচ্ছে। এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। 15 দিনে পুরোটা হয়তো পারবো না, আমরা প্রায় এগিয়ে যাব, শেষের দিকে চলে যাব। এই খালের মাথায় একটি বাঁধ রয়েছে, যে বাঁধটির কারণে খালটির পানিটা আসা যাওয়া করতে পারে না। এই বাঁধটি খুব অবিলম্বে এই বাঁধটি কেটে দেওয়া উচিত বলে এলাকাবাসী আমাদের কাছে জানিয়েছেন। এই কাজ করতে আমরা জানতে পারলাম। এই জলাবদ্ধতা নিরসনের একমাত্র উপায় হচ্ছে আশপাশের খাল এবং নদীগুলোকে ফ্রি রাখা। তা না হলে শহরে বৃষ্টি হলে বা জোয়ারের পানি ঢুকে সেই পানিটা বের হওয়ার কোনো জায়গা থাকে না। এই খালগুলো পরিষ্কার করলে পরে এর পানির স্বাভাবিক প্রবাহ থাকবে। পরিবেশ প্রতিবেশ রক্ষায় ময়লা আর আবর্জনা ফেলা থেকে বিরত থাকার পাশাপাশি খাল সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগের তাগিদ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এখন দেখবেন খেলার খবর। ফিফা আন্তর্জাতিক 2 প্রীতি ফুটবলের প্রথম ম্যাচে আলী ফাসিরের একমাত্র গোলে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে 1-0 গোলের জয় পেয়েছে মালদ্বীপ। 1 বছর পর আন্তর্জাতিক ফুটবলে ফিরে হোস্টদের হারিয়ে মধুর প্রতিশোধ নিল কোচ আলী সুজেইনের শিষ্যরা। একাধিক গোলের সুযোগ পেয়েও ফিনিশিংয়ের অভাবে গোল বঞ্চিত থাকে ফাহিম, রাকিব, মোরসালিনের বাংলাদেশ। আদিল আহমেদ শানের রিপোর্ট। 2023-এর অক্টোবরে মালদ্বীপকে ঘরের মাঠে 2-1 গোলে হারানোর সুখস্মৃতি নিয়েই প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। এরপর আন্তর্জাতিক ফুটবলে আর খেলার সুযোগ পায়নি মালদ্বীপ। তাই কিংস অ্যারেনায় শুরু থেকেই বাড়তি আত্মবিশ্বাসে আক্রমণাত্মক ফুটবলের নৈপুণ্য দেখান ফাহিম, রাকিব, মোরসালিনরা। ডিফেন্ডারদের ভুলে ম্যাচের 18 মিনিটেই পিছিয়ে পড়ে কোচ হাভিয়ের ক্যাব্রেরার শিষ্যরা। মিডফিল্ডার আলী ফাসিরের গোলে লিড নিয়ে উৎসবে মাতে সফরকারীরা। গোল খেয়ে তেতে ওঠে লাল সবুজরা। কাউন্টার অ্যাটাকে গোলের সুযোগ তৈরি করেও কখনো পোস্টে, কখনো বা প্রতিপক্ষের গোলকিপার হোসেন শরীফ চীনের প্রাচীর হয়ে বাধা দেন বাংলাদেশের ফরওয়ার্ডদের। ম্যাচের পুরোটা সময় বল নিজেদের দখলে রেখেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি বাংলাদেশ। বারবার গোলের সুযোগ পেলেও ভাগ্য সহায় হয়নি সোহেল রানা, মুজিবুর জনিদের। তাই হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশ দলকে। ফরওয়ার্ড আমরা যারা আছি তো আমরা গোল করতে পারি না, আসলে এটা আমাদের ব্যর্থতা। তো সামনে আমাদের আরেকটা ম্যাচ আছে, চেষ্টা করব সামনের ম্যাচটা ভালোভাবে খেলতে এবং যেসব ভুলগুলো আজকে করছি তো এগুলো না করার জন্য। একই ভেন্যুতে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচে বাংলাদেশ মালদ্বীপ মুখোমুখি হবে 16 নভেম্বর। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। টেস্ট ও প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইমরুল কায়েস। 16 নভেম্বর মিরপুর হোম অফ ক্রিকেটে খুলনা বিভাগের জার্সিতে নিজের শেষ প্রথম শ্রেণীর ম্যাচ খেলতে নামবেন ওপেনার ইমরুল কায়েস। 39 ম্যাচের টেস্ট ক্যারিয়ারে 3 সেঞ্চুরি ও 4 ফিফটিতে ইমরুলের রান 1797। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়ে ভক্তদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানান ইমরুল কায়েস। আফগানিস্তানের বিপক্ষে হতাশাজনক সিরিজ শেষে দেশে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল্লাহ, মুস্তাফিজ সহ 8 ক্রিকেটার।
পুরো সিরিজে বাংলাদেশ দল প্রত্যাশিত পারফরম্যান্স করতে ব্যর্থ হয়েছে। ব্যাটিং ও বোলিং উভয় বিভাগেই টিম টাইগার্স ধারাবাহিকতা রাখতে পারেনি। দেশে ফিরে ক্রিকেটাররা কিছুদিন বিশ্রাম নেবেন, তারপর শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতি। টেস্ট দলে থাকা ক্রিকেটাররা ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজে পাড়ি জমিয়েছেন। টেস্ট সিরিজ শেষে ক্যারিবিয়ানদের বিপক্ষে শুরু হবে ওয়ানডে সিরিজ। ইনজুরিতে ছিটকে যাওয়া অধিনায়ক নাজমুল হোসেন শান্তর জায়গায় ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন তরুণ ব্যাটার শাহাদাত হোসেন দীপু। সবশেষে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। উপদেষ্টাদের আশ্বাসে রাজধানীর পঙ্গু হাসপাতালে ফিরে গেলেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার জুলাই আন্দোলনের আহতরা, চিকিৎসায় ব্যর্থতার দায় স্বীকার। জীবাশ্ম জ্বালানি নির্ভরতা দূর করতে নতুন ও টেকসই সংস্কৃতি নির্মাণে প্রধান উপদেষ্টার আহ্বান, 3-0 তত্ত্বের আলোকে বিশ্বকে এগিয়ে নেওয়ার তাগিদ। এবং জলবায়ু পরিবর্তনের প্রতি বছর মরুকরণের শিকার প্রায় 10 কোটি হেক্টর এলাকা, দীর্ঘমেয়াদী খরার ঝুঁকিতে উত্তরাঞ্চলের 22 জেলা। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।